নাটকের সবশেষ দৃশ্যে অধ্যাপক ইউনূস হাজির করেছেন নয়া সমাধান সূত্র। বলছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে অধ্যাপক ইউনূস নতুন বোতলে ঢেলে দিয়েছেন সেই পুরনো ওষুধ। বাস্তবায়নের পদ্ধতিতে এসেছে কিছু পরিবর্তন। বিএনপির দাবি থেকে 1 চিমটি লবণ আর জামাতের কাছ থেকে 1 মুঠ গুড় নিয়ে দেয়া হয়েছে মেটিকুলাস ঘুটা। এরপর যা পাওয়া যাচ্ছে তা সেই আলী রিয়াজেরই হার্সচারু সংবিধান। একটু ভিন্ন লেবেল আর ব্র্যান্ডিং এ গুছিয়ে দেওয়া হচ্ছে দলগুলোর কাছে। তাল গাছটি নিজেদের কোর্টে রেখেই বল আবার ঠেলে দেওয়া হয়েছে মিত্র হিসেবে পরিচিত দলগুলোর কোর্টে। পরিস্থিতি আরেকটু জটিল করে তুলতে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে জারি হয়ে গেছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে বিএনপিকে হার্সচারু সংবিধানিক গিলতে হবে সেই। আবার সংসদ নির্বাচনের দিনে গণভোটের সিদ্ধান্ত মেনে নিলে বড় ধরনের রাজনৈতিক পরাজয়ের মুখে পড়তে হবে জামাতকে। কিংস পার্টি এনসিপির সামনেও থাকছে সংশয়ের দোলাচল। প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপি জামাত দুই দলের পক্ষ থেকে এসেছে উষ্মা। অধ্যাপক ইউনূস কি তবে নিজের মতো করে খেলার মাঠে গোলপোস্ট সেট করলেন? সেই গোলপোস্ট সেট করতে যিনি ছিলেন আসল সৈনিক, সেই আলী রিয়াজকে পুরস্কার স্বরূপ উপদেষ্টার মর্যাদা দিয়ে নিজের কাছেই রাখছেন অধ্যাপক ইউনূস। দর্শক, নির্বাচনের মাত্র 3 মাস বাকি। নির্বাচনের 3 মাসেরও কম সময় আলী রিয়াজকে কেন উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দেওয়া হলো সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। আইন বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের সরকার সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করেছেন? আবার অধ্যাপক ইউনূসের গণভোটের জন্য প্রস্তাবিত ব্যালটের কন্টেন্ট নিয়ে এরই মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এই গণভোটের ব্যালটে আপনার জন্য অপেক্ষা করছে 4টি প্রস্তাবের একটি বান্ডেল প্যাকেজ। এমন বান্ডেল প্যাকেজের কারণে রাজনীতিতে কে জিতলো আর কে হারলো, এই আদেশ কি সত্যি নতুন বাংলাদেশের সূচনা, নাকি ভবিষ্যতে এটি এক বিরাট আইনি প্রশ্নের মুখে পড়বে? জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। দর্শক, দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 18টি দল অধ্যাপক ইউনূসের ঐকমত্য কমিশনের খেলায় জায়গা পেয়েছিল। মোট 32টি দল ও জোটের সাথে 9 মাস ধরে কয়েক দফায় বৈঠক করে অনেক নাটকের পর জুলাই সনদ স্বাক্ষরও হয়। তবে সেটি যে একটি ফাঁদ বা প্রতারণা ছিল তা এরই মধ্যে পরিষ্কার করে বলেছে বিএনপি। ফাঁদে ফেলে বিএনপিকে দিয়ে স্বাক্ষর করিয়ে উল্টে দেয় খসড়া প্রস্তাব। আলী রিয়াজ নিজের মতো করে সুপারিশ প্রস্তাব জমা দেন। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন আলী রিয়াজ। নিজেই সেই হার্সচারু সংবিধান সংস্কার প্রস্তাবকে মানতে বাধ্য করাতে চান রাজনৈতিক দলগুলোকে। তাতে অধ্যাপক ইউনূসের মিত্রদের মধ্যে বাদে বিরোধ। বিএনপি বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলেও জামাত ইসলামী সহ 8টি দল কর্মসূচি দেয়। সরকারের বেঁধে দেয়া 1 সপ্তাহের মধ্যে বিএনপি জামাত ইসলামীর ডাকে সাড়া দেয়নি। এর মধ্যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে নাবিশ্বাস ওঠে সরকারের। শেষমেশ অধ্যাপক ইউনূস ঘোষণা দেন সমাধান নিয়ে তিনি আসছেন জাতির সামনে। তার আগে উপদেষ্টা পরিষদে অনুমোদন হয় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। দর্শক, আলী রিয়াজের হার্সচারু সুপারিশ প্রস্তাবে 84টি প্রস্তাব ছিল। তার মধ্যে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া সবগুলো রাজনৈতিক দল 30টি প্রস্তাবে কোনো দ্বিমত পোষণ করেনি। তার মানে গাণিতিকভাবে দেখলে প্রায় 3 ভাগের 1 ভাগে ঐকমত্য হয়েছে। কিন্তু অধ্যাপক ইউনূসের দাবি কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে। বাকি অল্প কিছু প্রস্তাবে আপাত দৃষ্টি মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয় বলে তিনি দাবি করেছেন। দর্শক, আলী রিয়াজের সুপারিশ প্রস্তাব জমা পড়ার পর যেখানে তার 3 মিত্র দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছেন, সেখানে তিনি বলছেন দ্বিমত থাকা প্রস্তাবগুলোর ক্ষেত্রে মতভিন্নতা খুব গভীর নয়। অধ্যাপক ইউনূসের দাবি অনুযায়ী জুলাই সনদ আসলে কেউ সঠিকভাবে বিশ্লেষণই করেনি, কারণ রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ ঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মতপার্থক্য দেখা যেত না। অধ্যাপক ইউনূস এটাকে তার সরকারের অনন্য অর্জন হিসেবে দাবি করেছেন। দর্শক, অধ্যাপক ইউনূস তার ভাষণে বলেছেন, এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার 13 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ
অনুমোদন করেছে। দর্শক একটু খেয়াল করে দেখুন, অধ্যাপক ইউনূস বলেছেন রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরেছে উপদেষ্টা পরিষদ, অথচ বিএনপি বরাবরই বলেছে তারা যে সনদে স্বাক্ষর করেছেন আলী রিয়াজ জমা দেওয়ার সময় সেটির কন্টেন্ট পাল্টে ফেলেছেন। দর্শক, প্রধান উপদেষ্টা তার ভাষণে এমন পথরেখা দিয়েছেন তার সত্যি বিশ্বে বিরল। উপদেষ্টা পরিষদে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদনের বিরাট খবর জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি গেজেট নোটিফিকেশনের পর্যায়ে পৌঁছে গেছে। এরপরই আসে হার্জারু সংবিধান বাস্তবায়নের ওরসলাইন পথরেখার থিওরি। এটি অনুযায়ী সংসদ নির্বাচনের দিনই হবে সনদ প্রশ্ন গণভোট। আলী রিয়াজের এক কথার প্রশ্নকে 4টি প্যাকেজে ভাগ করা হয়েছে, তবে সে 4টি প্যাকেজ কি এক কথায় হ্যাঁ বা না বলে একসঙ্গে অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে ভোটারদেরকে। দর্শক, গণভোটের ব্যালটটি আপনার জন্য হতে পারে একটি ধাঁধার মতো। আপনি যদি পড়তে না পারেন তাহলে আপনি গণভোটে অংশ নিতে পারলেও যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারবেন কিনা সে প্রশ্ন রয়ে গেছে। কারণ গণভোটের ব্যালটে আপনার জন্য প্রশ্ন থাকবে 4টি, সেগুলো আপনাকে পড়ে অথবা বুঝে উত্তর দিতে হবে। তবে আগে থেকে জেনে যাওয়াই ভালো, কারণ প্রস্তাবগুলো পড়ে বুঝতে গেলে আপনার ডিকশনারি লাগতে পারে। এমনকি পড়তে পড়তে ক্লান্ত হয়ে আপনি ভোট কেন্দ্রে ঘুমিয়ে যেতে পারেন। সে 4টি প্রস্তাবের মধ্যে প্রথমটি হলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। দর্শক, অন্যান্যের মধ্যে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সে বিষয়ে আপনাকে আগে জেনে যেতে হবে, কারণ এর উল্লেখ ব্যালটে থাকবে না। কিন্তু দ্বিতীয় প্রস্তাবটি হলো আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। 3 নম্বর প্রস্তাব, রাজনৈতিক দলগুলো যে 30টি বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দল বাধ্য থাকবে। ব্যালটের 4 নম্বর প্রস্তাবটি অস্পষ্ট। সেটিতে বলা হয়েছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। মানে এটাকে বিবিধ বা মিসলেনিয়াস হিসেবে বলা যেতে পারে। মজার বিষয় হলো জুলাই সনদের গণভোটে ব্যালটটি আপনাকে অনেকক্ষণ ধরে পড়তে হবে, কিন্তু আপনার ভোট দিতে লাগবে জাস্ট একটি ক্লিক বা ঠিক। মানে 4টি প্রস্তাবের মধ্যে আপনি একটিতে হ্যাঁ দিবেন আর একটিতে না দিবেন সেই সুযোগ থাকছে না। আপনাকে বলতে হবে হয় আপনি 4টিতে একসাথে হ্যাঁ অথবা না। যেমন ধরুন, আপনি তত্ত্বাবধায়ক সরকার চান কিন্তু সংসদের উচ্চকক্ষ চান না, সে সুযোগ অধ্যাপক ইউনূসের গণভোটে থাকছে না। দর্শক, বিষয়টিকে আপনি গ্রামীণ ফোনের বান্ডেল প্যাকেজের মতো ধরতে পারেন। আপনার হয়তো টক টাইম বেশি লাগবে কিন্তু ইন্টারনেট ডাটা আর SMS কম লাগবে, কিন্তু আপনার উপায় নেই নিজের পছন্দ মতো কেনার। কোম্পানির যা দেয় তা যেমন গিলতে হয়, তেমনি অধ্যাপক ইউনূসের গণভোটে আপনার নিজের পছন্দ মতো রায় দেওয়ার সুযোগ নেই। আপনাকে দিতে হবে বান্ডেল রায়। অন্তর্বর্তী সরকারের পাশ করা আদেশ অনুযায়ী গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত। দর্শক, এখন দেখে আসি অধ্যাপক ইউনূসের এমন ঘোষণার সাথে তার 3 মিত্রের কে জিতলো আর কে হারলো। বলে রাখা ভালো, বিএনপি, জামাত ইসলামী আর এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোকে অনেক আগেই মাঠে বের করে দিয়েছিল ঐকমত্য কমিশন। কিন্তু বিএনপি, জামাত ও এনসিপির চাওয়াগুলো ছিল ভিন্ন ভিন্ন। সংসদ নির্বাচনের দিনে গণভোট হচ্ছে, এটি ছিল বিএনপির প্রধান দাবির মধ্যে একটি। অন্যদিকে জামাত ইসলামীর নেতারা নির্বাচনের আগে গণভোটের জন্য প্রয়োজনে আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়ার ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন ঘি তাদের লাগবে। ফলে গত 16 মাসে সরকারকে অকুণ্ঠ সমর্থন দেয়া জামাত ইসলামের কাছ থেকে ঘিয়ের বাটিটা কেড়ে নিল অধ্যাপক ইউনূস। তবে গণভোট কখন হবে তা নিয়ে কিংস পার্টি এনসিপির কোনো মাথা ব্যথা ছিল না।
জামাত ইসলামী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের পিআর চেয়েছিল, বিএনপির দুটোতেই আপত্তি আছে, আর এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তবে গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে জামাত ও এনসিপির যে কোনো কক্ষে পিআর পদ্ধতির স্বপ্ন শেষ হয়ে যাবে। সাংবিধানিক পরিষদ গঠন করে এনসিপির প্রস্তাবকে মেনে নেওয়া হয়েছে। বিএনপি চেয়েছিল নির্বাচিত সংসদের হাতেই সংবিধান সংস্কারের ক্ষমতা থাকবে। এনসিপি চেয়েছিল অধ্যাপক ইউনূসের স্বাক্ষরে জুলাই সনদ আদেশ জারি হবে, আর বিএনপি চেয়েছিল রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জারি হবে। কিন্তু অধ্যাপক ইউনূস হাঁটলেন তার নিজের রাস্তায়, যেখানে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আদেশ জারি করা হয়েছে। এখানে দুটি প্রশ্ন। রাষ্ট্রপতির স্বাক্ষর করা এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এনসিপি কি মেনে নেবে? দ্বিতীয় প্রশ্ন, সংসদ থাকুক বা না থাকুক, মানে যে ধরনের সরকার থাকুক না কেন, রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা আছে কি না? সংবিধানের 93 অনুচ্ছেদে সংসদ না থাকলে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু আদেশ জারির ক্ষমতা কোথাও দেওয়া হয়নি। এ কারণে আইনবিদরা মনে করছেন ভবিষ্যতে এই সনদ, আদেশ, এমনকি গণভোটও বিরাট আইনি প্রশ্নের মুখে পড়বে। তবে অধ্যাপক ইউনূস শেষ সময় এসে আলী রিয়াজের 270 দিনের পর অটো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিছু বলেননি। তবে নতুন আদেশে বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ কর্তৃক গৃহীত সংবিধানই চূড়ান্ত হবে, মানে এখানেও নির্বাচিত সংসদকে খাটো করা হয়েছে। দর্শক, স্পষ্টতই বোঝা যাচ্ছে অধ্যাপক ইউনূস খেলার মাঠে নিজের মতো করে গোলপোস্ট সেট করেছেন, আর তাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অখুশি বলে জানিয়েছে বিএনপি ও জামাত নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন অধ্যাপক ইউনূস নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছেন। অন্যদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন অধ্যাপক ইউনূসের ভাষণে জনগণের মত প্রতিফলিত হয়নি। দর্শক, অধ্যাপক ইউনূস তার ভাষণে দাবি করেছেন ঐকমত্য কমিশন যারা করেছে সেটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা। তার পুরস্কার হিসেবে তিনি আলী রিয়াজকে দিয়েছেন পুরস্কার। উপদেষ্টা পদমর্যাদায় তাকে নিজের বিশেষ সহকারী করেছেন। তবে বিস্ময়কর হলেও সত্যি আমরা দেখতে পাচ্ছি অভূতপূর্ব ঘটনা হলো নিজের 3 মিত্র নিয়ে বৈঠক করেছেন, দাবি করেছেন বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টিকারী ঐক্য হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো সেই 3 মিত্র দড়ি টানার খেলায় 3 জন 3 দিকে টেনে যাচ্ছেন। আর 3 মিত্র যখন কাদা পানিতে গড়াগড়ি খাচ্ছে, আসলে পুরো বাংলাদেশ যখন হোঁচট খাচ্ছে, তখন অধ্যাপক ইউনূস ও তার ঘনিষ্ঠজনরা প্যাভিলিয়নে বসে হেসে গড়াগড়ি খাচ্ছেন। নিজে মোড়ল সেজে মিত্রদের মধ্যে এমন ফ্যাসাদ বাঁধিয়ে দেওয়াটাকে অধ্যাপক ইউনূস দেখছেন ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। মিত্ররা যে অধ্যাপক ইউনূসের কথায় খুশি হবেন না, সেটি হয়তো তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন। সেজন্য আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দুপুরে একটা ভাষণ দিয়েছেন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ। এই ভাষণ নিয়ে কিন্তু নানা আলোচনা হয়েছে। যেমন কালকে শুনেছিলাম আজকে উনি ভাষণ দেবেন, এবং শুনেছিলাম দুপুরে ভাষণ দেবেন। দুপুর কটা সেটা কিন্তু আমরা দুপুর হওয়ার অনেক পরে জানতে পেরেছি। মানে সকাল থেকে আমি জানতে পারছিলাম না উনি ঠিক দুপুর কয়টার সময় ভাষণ দেবেন, এটা বুঝতে পারছিলাম না আমরা। তো আমি কখনো দেখিনি এর আগে যে একটা সরকার প্রধান ভাষণ দেবেন, কিন্তু সেটা কয়টার সময় দেবেন ঠিক টাইমটা জাতিকে জানিয়ে দেওয়া হয় না। কেন জানানো হয়নি জানি না। কেউ কেউ বলছেন যে প্রধান উপদেষ্টার এই ভাষণ শোনার জন্যই নাকি আজকে রাস্তায় লোকজন, যানবাহন একেবারে কম ছিল, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এটা ভালো। এটা যদি হয় তাহলে তো বুঝতে হবে যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছিল অনলাইনে, এই কর্মসূচির পক্ষে কোনো মিছিল মিটিং কিচ্ছু হয়নি। অনলাইনে কোথা থেকে আমি নিজেও দেখিনি অনলাইনে সেই আহ্বানটা, লোক মুখে শুনেছি। তারা নাকি আজকে এক ধরনের লকডাউন একটা আহ্বান করেছিল। তো আমি প্রথম ভেবেছিলাম বোধহয় তাদের আহ্বানেই রাস্তায় মানে যানবাহন টানবাহন কম, মানুষ কম, কিন্তু পরে দেখলাম যে মনে হয় তা না। কি জানি একজন বললো যে এই প্রধান উপদেষ্টার এই ভাষণ শোনার জন্যই নাকি সব মানুষ সারাদিন ঘরে বসেছিল, যে কখন ওনার ভাষণটা হবে সেটা শুনবেন, এই জন্য রাস্তায় বের হয়নি। যদি সুনির্দিষ্ট টাইম দিয়ে দিত
যে 2টার সময় হবে অথবা 2:30টার সময় হবে, তাহলে হয়তো লোকে ওই সময় থাকতো। কিন্তু যেহেতু টাইমটা দেওয়া হয়নি, অতএব তারা সকাল থেকে অপেক্ষা করছিল যে কখন উনি ভাষণ দেন, আমাদেরকে এটা মিস করা চলবে না। নানা রকম কথা তো আমরা শুনি, কিন্তু আমি আসলে মিলাতে পারি নাই। আমি কিন্তু কালকে রাতেও অনেক গাড়ি যানবাহন আর রাস্তাঘাট খুব ফাঁকা দেখেছি আর কি। নাকি লোকে কালকে রাত থেকেই চিরামুড়ি নিয়ে টিভির সামনে বসেছিল, আমি বলতে পারবো না। যাই হোক, সবশেষে 2:30টার সময় সেই ভাষণ প্রচারিত হলো, শুনলাম। উনি কি বললেন এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এই ভাষণটা হয়েছিল তখন যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন করা হবে এটা নিয়ে আলোচনা করার জন্য। জুলাই সনদ যখন নাকি বাস্তবায়নের জন্য যখন আলী রিয়াজ সাহেবরা তাদের কমিটি মিলে প্রধান উপদেষ্টার কাছে দিলেন, দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হলো যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এবং কি প্রতারণা করা হয়েছে সেটাও বিএনপি উল্লেখ করলেন। আবার আরেকটা বিরোধ দেখা গেল যে এর জন্য একটা গণভোট করা হবে। সেই গণভোটটা কবে করা হবে সেটা নিয়ে একটা বিরোধ ছিল। জামাত এবং তার সঙ্গে 8 দল, তারা মিলে 8 জন মিলে বলছিলেন যে এটা করতে হবে নভেম্বর মাসে। তারপর এই গণভোটের উপর ভিত্তি করে যে আইনি ভিত্তি তৈরি হবে তার উপর নির্ভর করে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে। এই জন্য জামাতের দাবি। বিএনপির দাবি ছিল যে গণভোট যদি হয় সেটা হবে একেবারে নির্বাচনের দিন। এই ছিল 2 দলের বিরোধ। আবার আরেকটা বিরোধ ছিল, খুব বড় বিরোধ ছিল, সেটা হলো যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, তার মধ্যে উচ্চ কক্ষে 100 জন থাকবে। এই 100 জন কিভাবে নির্বাচিত হবে? বিএনপি বলছিল যে নিম্ন পরিষদে যে যারা নির্বাচিত হবেন যে 300 জন, ওখানে যে আনুপাতিক হার থাকবে সেই আনুপাতিক হারে উচ্চ কক্ষের 100 জন নির্বাচিত হবে। আর জামাত সহ অন্যরা বলছিল এটা হবে সারা দেশে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে ভোট প্রাপ্তির হার তার উপর নির্ভর করে সেই আনুপাতিক হারেই এই উচ্চকক্ষ গঠিত হবে। এই ছিল বিরোধটা। এখন এই বিরোধে ডক্টর ইউনূসকে দেখলাম যে উনি প্রথমে এই বিরোধ মেটানোর জন্য পলিটিক্যাল পার্টিগুলোকে বলেন আপনারা 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে শেষ করেন। পলিটিক্যাল পার্টি বলা বাহুল্য পারে নাই, তারা বসেও নেই একসঙ্গে। তো ডক্টর ইউনূস বলছিল তারপরে তো উনি নিজেই বলে দেবেন, এবং সেইটাই আজকে উনি বলেছেন। উনি যে কথাটা বলেছেন সেটা হলো একটা গণভোট হবে, এবং সেই গণভোট হবে নির্বাচনের দিন, মানে বিএনপি যা চেয়েছিল সেটা নির্বাচনের দিন। আর উচ্চকক্ষের যারা 100 জন নির্বাচিত হবেন তারা হবেন সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে, মানে জামাত এবং অন্যান্য ইসলামী দল যে 8টা সব মিলে যে 8টা দল যা চেয়েছিল সেই অনুপাতে, এবং এনসিপিও এটাই চেয়েছিল যে সারা দেশে আনুপাতিক হারে, মানে বিএনপির যে দাবিটা ছিল এখানে উপেক্ষা করা হলো। অথচ এই চাওয়ার ব্যাপারে বিএনপি কিন্তু ওই সনদে যখন সিগনেচার করে তখন তারা কিন্তু এটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, কিন্তু সেই নোট অফ ডিসেন্ট দেওয়ার বিষয়টাও কিন্তু এখন গণভোটে চলে আসতেছে। এই হলো বাস্তবতা। এখন এটা হওয়ার পর কোন দল কি প্রতিক্রিয়া দেখাইছে, আমি যতটুকু দেখেছি কোনো দলই আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সবাই বলেছে তারা দলীয়ভাবে বসবেন, বসে আগামীকালকে নাগাদ হয়তো তারা একটা রিয়াকশন দেবেন। তবে তাৎক্ষণিকভাবে কেউই হ্যাপি হয়নি, জামাত হয়নি, এনসিপিও হয়নি, বিএনপিও হয়নি, কেউই হ্যাপি হয়নি। এখন আমার কেন যেন মনে হয় এই যে আনহ্যাপিনেসটা সবাই যে আনহ্যাপি, এটা মূলত আমার মনে হয় কিছুটা মনে দেখানো, লোক দেখানো। কেউ কেউ বোধহয় হ্যাপি হয়েছে কিন্তু তারা বলতে চায় না আর কি। ঠিক আছে, না হোক, কোনো সমস্যা নেই। আমার প্রশ্ন যেটা, মূল যে প্রশ্নটা, যে উনি যে গণভোটটা করবেন সেই গণভোটটা কতটুকু সংবিধান সম্মতভাবে হচ্ছে এটা নিয়ে আইন বিশেষজ্ঞরা অনেক কথা বলেছেন, আমি নিজেও বলেছি। ওটা আমি আর নতুন করে চর্বণ করতে চাচ্ছি না। আমি কেবল বলতে চাচ্ছি গণভোটে কি প্রশ্ন উনি রাখবেন জনগণের কাছে সেটা নিয়ে একটু আলোচনা করি। এবং উনি নিজে বলেছেন গণভোটে কি প্রশ্ন থাকবে, আমি ওনার একটু পড়ে শোনাই, আপনাদেরকে শোনাই। উনি বলেছেন প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এই নিম্নলিখিত প্রস্তাব হলো 4টা। এই 4টা প্রস্তাবের ব্যাপারে আপনি সম্মতি জ্ঞাপন করছেন কিনা, এই হলো প্রশ্ন। উত্তর হবে হ্যাঁ অথবা না। প্রস্তাবগুলো কি কি? 4টা প্রস্তাব কিন্তু। ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং
অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। মানে ইলেকশন কমিশন, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যে গঠন করা হবে। সাংবিধানিক প্রতিষ্ঠান মানে কি? যেমন পিএসসি, দুদক, এগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান। এগুলি যে গঠন করা হবে, গঠন করার একটা প্রক্রিয়ার কথা জুলাই সনদে উল্লেখ করা হয়েছে। এটা কি প্রক্রিয়া, এটা আপনাদের আমি কালকে পড়ে শোনাবো ভাই। এটা আপনাদের শুনতেই হবে, এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু বিএনপি যে কেন এতে রাজি হয় না, এটা তখন বুঝতে পারবেন। তো এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ওই জুলাই সনদে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে বাস্তবায়ন করা হবে। এটা হলো 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব হলো আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এটা সিম্পল, এটা আলাপ করলাম। আপনারা একটা উচ্চ কক্ষ হবে, ওর কাজ হবে নিম্ন কক্ষে বিভিন্ন বিল তারা দেখবে, যাচাই করবে, এগুলি করবে। কিন্তু বেসিক যে জায়গাটা সেটা হলো সংবিধান যদি আপনি সংশোধন করতে চান তাহলে উচ্চ কক্ষেরও মানে অ্যাবাভ 50% অনুমোদন লাগবে। গ হলো সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। 30টা দল মিলে 30টা প্রস্তাবে একমত হয়েছে এবং সেই যেগুলি একমত হয়েছে এইগুলি মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে। সেইগুলো আগামী যে নির্বাচনে যে নির্বাচিত হয়ে আসবেন সেই দল মানতে বাধ্য থাকবেন। এটা একজন পাবলিক হিসেবে আপনি মনে করেন কি করেন না, হ্যাঁ অথবা না বলবেন আপনি। ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই যে 4টার মধ্যে আপনাকে বলতে হবে হ্যাঁ। যদি আপনি হ্যাঁ বলেন তাহলে কিন্তু সবগুলি হ্যাঁ। হ্যাঁ বললে কিন্তু আপনি সবগুলি হ্যাঁ। তার মানে তখন আপনি ওই যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি কীভাবে গঠন করতে হবে ওইটাও হ্যাঁ হয়ে গেল। আপনার তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী হ্যাঁ হয়ে গেল। 2 কক্ষ বিশিষ্ট সংসদ উচ্চ কক্ষ সংসদ হ্যাঁ হয়ে গেল। উচ্চ কক্ষে 100 জনের নির্বাচন হবে আপনার পিআর পদ্ধতিতে, এটাও হা হয়ে গেল। সব হা হয়ে গেল। কিন্তু এমন তো হতে পারে কেউ একজন বলতে চাচ্ছে যে অন্যগুলি বাদ দেন, যে 30টা বিষয়ে সবাই রাজি হয়েছে ওইখানেও কেউ অরাজি হতে পারে, তার তো একটা মতামত থাকতে পারে। প্রত্যেকটা ওই লোকটাকে কি অবশ্যই 30টা দলের সিদ্ধান্তের সঙ্গে একমত হইতে হবে? নাও তো হইতে পারে। 30টা দলের সিদ্ধান্ত একমত হয় সবাই, তাহলে তার মানে গণভোটের দরকারটা কি? আপনি গণভোট করছেন সেগুলোর ব্যাপারেও জনগণ কি বলছে এটা জানার জন্য। তাহলে যদি কেউ হ্যাঁ বলে, এখানে অনেকগুলি বিষয় কিন্তু আছে। এক হাতে কিন্তু সব হ্যাঁ হয়ে যাবে, এক নাতে কিন্তু সব না হয়ে যাবে। তো এটা কি কেউ রিস্কি হয়ে গেল না? আর এভাবে কি হ্যাঁ না হয় করা যায়? এই যে এতগুলি প্রশ্ন, আপনি যদি হ্যাঁ বলেন সবগুলি হ্যাঁ, এটা কি হয়? মানে আপনি রাতে মানে বলা হলো এখানে আপনি যদি রাতে ভাত খাবেন আর রাতে আমি মাংস দেব, তখন ভাই আপনার হার্টের রোগী, আপনি বলবেন রাতে তো আমি ভাই খাবো কিন্তু আমি তো মাংস খাবো না, আমি তো মাছ খাবো। তা হবে না। আপনি হ্যাঁ বলেন, আপনাকে রাতের খাবার দেওয়া হবে কিন্তু মাংস সহ দেওয়া হবে। তো এটা কি হলো? আচ্ছা, তারও যে বড় কথা আমি আর একটা বেসিক পয়েন্ট বলি। এই যে এতগুলি লেখা, এগুলো তো পড়তে হবে। ওই কিন্তু হা না তো কিন্তু ফর্মে থাকবে, লেখাগুলি থাকবে, দেখে আপনি হা বলবেন। তো এই লেখাগুলো কে পড়বে? ওখানে পড়া তো কোনো সময় দেবে? এই যে পড়লো, পড়ার পর বুঝতে হবে। তখন আপনি এতক্ষণ তাহলে এক একটা ভোট দিতে এক একজনের প্রায় 10-15 মিনিট করে লাগবে। আমার তো পড়তেই লাগলো কতক্ষণ। আরো ইন্টারেস্টিং কথা, আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশের শিক্ষার হার কত? বাংলাদেশের যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি হিসাব, সেই পরিসংখ্যান ব্যুরোর যে সর্বশেষ প্রতিবেদন, সে অনুসারে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার হার হলো 77.9%। অর্থাৎ ধরলাম 78%। তার মানে 22% লোক বাংলাদেশের লোক অশিক্ষিত। অশিক্ষিত মানে সে নাম সিগনেচারই করতে পারে না।
এখন নাম সিগনেচার করতে যে পারে না, সে পড়তে পারে। এমন অনেক আছে নামটা খেলে কোনো মতে সিগনেচার করতে পারে কিন্তু পড়তে পারে না। কিন্তু 22% লোক এসে পড়তেও পারে না, নামও সিগনেচার করতে পারে না। যে 22% লোককে ভোট দিবে না, তাদের ভোটের কোনো মূল্য নাই, তাদের মতামতের কোনো মূল্য নাই, তারা কি এই জিনিস পড়তে পারবে? এই যে আপনি একটা হানাক করলেন, তারা কি এটা পড়তে পারবে? ভাই, এটা কোন যুক্তিতে করছেন? এইভাবে গণভোট হয়? মানুষকে কেন বোকা বানাচ্ছেন আপনারা? মানুষকে কেন প্রতারণা করছেন? বিএনপি বলেছিল তাদের সঙ্গে প্রতারণা করা। আজকে বিএনপি বললো যে জুলাই সনদে ডক্টর ইউনূস সিগনেচার করেছেন, উনি তো ওনার সেই সিগনেচার উনি সেটাই লঙ্ঘন করেছেন। এই আওলা কে বাজাইছে? জাতীয় ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনের প্রধানকে ডক্টর ইউনূস, এবং মূলত ভার্চুয়ালি কাজটা কে করেছেন? ডক্টর আলী রিয়াজ, আমেরিকান নাগরিক, কিন্তু সে এখানে এসে এটা করছিল। তারপরে আবার আমেরিকা চলে গেছিল, আবার শুনতেছে ফিরতেছে, কারণ আজকে প্রজ্ঞাপন দেখলাম উনাকে নাকি উপদেষ্টার পদমর্যাদায় ডক্টর ইউনূসের বিশেষ সহকারী বানানো হয়েছে। মানে উনি যে আওলা লাগাইছেন তার জন্য ওনাকে পুরস্কৃত করা হচ্ছে। আমার শৈশব থেকে অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম, একেবারে শিশুকাল থেকে আমাকে যেভাবে ধর্মকর্ম শেখানো হয়েছে, বিশ্বাস করতে শেখানো হয়েছে, আস্থা স্থাপন করতে শেখানো হয়েছে আল্লাহর প্রতি, তারপর কোরআন পড়তে শেখানো হয়েছে, পরবর্তীতে যখন অন্যান্য জ্ঞান অর্জন করেছি, অন্যান্য ধর্ম নিয়ে পড়াশোনা করেছি, আধুনিক বিজ্ঞান নিয়ে, ইতিহাস নিয়ে যতটা সম্ভব পড়াশোনা করার চেষ্টা করেছি, দেশ বিদেশ ভ্রমণ করেছি, এবং কোরআনে যে সকল অঞ্চল ভ্রমণের কথা বলা হয়েছে সে সকল অঞ্চল ভ্রমণ করেছি। সেখানকার মাটি এবং মানুষের গন্ধ পাওয়ার পর এই পবিত্র কোরআনুল কারীম এবং এর যে সূরা বাকারা, এটা আমার কাছে কি অনুভূতি তৈরি করেছে, এটাই খুব সংক্ষেপে আপনাদের কাছে প্রকাশ করব। যারা আরবি লাইনে খুব পড়াশোনা করেন তারা প্রথমে যে কাজটি করেন, কোরআনকে এবং কোরআনের যে কোনো আয়াতকে কঠিন করে তোলেন। এখানে লাহানে জলই হয়নি, মানে উচ্চারণটা ঠিকমতো হয়নি। তারপর এখানে এটার অর্থ এইভাবে আছে, ওটার অর্থ এইভাবে আছে, এভাবে পড়লে গুনাহ হবে, এইভাবে পড়লে গুনাহ হবে। এই কথাগুলো জীবনকে যারা খুব কঠিন করতে চান, ধর্মকে যারা খুব কঠিন করতে চান, আমি তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছি। এর কারণ হলো আরবি ভাষাটা মানে বেশি দিনের পুরনো নয়। আপনি যদি বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করেন যে আচ্ছা বলেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টাতে জাজিরাতুল আরবে এলেন, ঠিক সেই সময়টাতে আমরা সবাই জানি জের জবর পেশ ছিল না। আচ্ছা ভালো, তো সেই জের জবর পেশের মাধ্যমে উচ্চারণকে আপনি একটা কবিরা গুনাহ হিসাবে ধরেন, অথচ এই জের জবর পেশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বহু পরে হাজ্জাজ বিন ইউসুফ, যাকে বেশিরভাগ আলেম উলামারা ইসলামের শত্রু বলে বর্ণনা করেন, তিনি এই পবিত্র কালামে পাকে জের জবর পেশ সংযুক্ত করেন বহু বছর। ইমাম যাকে বলা হয় ঠিক ইমাম হাসান, ইমাম হুসেন, ইমাম জাফর সাদেক, মানে তাদের সবার শত্রু হিসাবে হাজ্জাজ বিন ইউসুফকে মনে করা হয়। এর কারণ হলো তিনি উমাইয়ার শাসক খলিফা আব্দুল মালিক তার পূর্বাঞ্চলীয় শাসক ছিলেন, এবং তিনি মক্কা আক্রমণ করে অন্যতম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মানে তাকে মেরে ফেলেন, ফাঁসিতে লটকান, এবং মিনজানিক মানে তৎকালীন যেটা কামান ছিল, কামান দিয়ে মিনজানিক যন্ত্র দিয়ে কাবা শরীফের দেয়াল ভেঙে ফেলেন, সমস্ত দেয়ালগুলো ভেঙে ফেলেন, এবং সেই কাবা শরীফের সামনে তাকে ফাঁসিতে লটকিয়ে রাখেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান। আর আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বাবার নাম হলো জুবাইর ইবনে আওয়াম। জুবাইর ইবনে আওয়াম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইরা ভাই, অ্যাট দ্য সেম টাইম তার ফুফাতো ভাই। বোঝার চেষ্টা করুন,
অত্যন্ত স্নেহ করতেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে। তো তাকে এইভাবে যিনি মেরেছেন তার দ্বারা জের জবর পেশ এবং কোরআনের যে আজকের আধুনিক যে কোরআন, সেই কোরআনের শুরুটা হয়েছিল তার দ্বারা। তো এখন সেখানে আপনার কোনো একটা পেশের উচ্চারণ, কোনো একটা যাকে বলা হয় জবরের উচ্চারণ, এটাকে একটা গুন্না হিসেবে মনে করে আপনি লাহানে জলি বলে একবারে বর্ণনা করে দিলেন যে একদম কাফের কাফের কাফের। কিন্তু যারা এই সকল কথাবার্তা বলেন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা বলেন তো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আরবে এলেন এবং 610 খ্রিস্টাব্দে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ওই সময়টিতে 3টি এলাকার সঙ্গে মক্কার যোগাযোগ ছিল, সিরিয়ার সঙ্গে এবং তায়েফের সঙ্গে এবং মদিনার সঙ্গে, ইয়াসরিবের সঙ্গে। এই এলাকাতে অক্ষর জ্ঞান মানে লিখতে পারতো এরকম লোকের সংখ্যা কয়জন ছিল? 1। 2 নম্বর হলো যে আরবি ভাষাতে তখন কয়টি বর্ণমালা ছিল? 610 খ্রিস্টাব্দে আরবি ভাষাতে কয়টি বর্ণমালা ছিল? এবং জাজিরাতুল আরবে তখন কয়জন মানুষ আরবিতে কথা বলতেন, কয়জন মানুষ হিব্রুতে কথা বলতেন, কয়জন মানুষ ফার্সিতে কথা বলতেন, কয়জন মানুষ ল্যাটিন ভাষায় কথা বলতেন এবং কয়জন মানুষ রোমান ভাষায় কথা বলতেন? তাহলে আপনি বুঝতে পারবেন যে যে বিষয়গুলো নিয়ে আমরা বিতর্ক করছি সেই বিতর্কগুলো একেবারে অনাহূত। মূল প্রসঙ্গে আসি। সূরা বাকারা। সূরা বাকারা হলো গরুকে নিয়ে একটি কাহিনী, গাভীকে নিয়ে একটি কাহিনী। হযরত মুসা আলাইহিস সালামের যে জমানা, সেই জমানার দুটো অংশ। একটি অংশ তিনি যখন যাকে বলা হয় মিশরে ছিলেন এবং ফেরাউনের রাজপ্রাসাদে লালিত পালিত হচ্ছিলেন এবং ফেরাউনের যুবরাজ হিসেবে অর্থাৎ পরবর্তী সম্রাট হিসেবে তাকে যখন যাকে বলা লালন পালন করা হচ্ছিল, তাকে যখন শিক্ষা দেওয়া হচ্ছিল, ঠিক সেই সময়ের ঘটনা নয়। তিনি যখন তার কওমের সমস্ত লোকজনদেরকে নিয়ে তিনি হিজরত করলেন, চলে এলেন তিহ ময়দানে, যখন সেখানে জনবসতি গঠিত হলো, ঠিক সেই সময়টাতে বনী ইসরায়েলদের মধ্যে একটি সমস্যা দেখা দিল। অ্যাট দ্যাট টাইম হযরত মুসা আলাইহিস সালাম ধরে নেওয়া হয় যে তিনি ওই বনী ইসরায়েল সম্প্রদায়ের বাদশা ছিলেন, নেতা ছিলেন। সমস্যা হলো এক ধনী ব্যক্তি নিহত হয়ে গেলেন, খুবই ধনী, বনী ইসরায়েলদের মধ্যে এক ধনী ব্যক্তি নিহত হয়ে গেলেন এবং তাকে হত্যা করার যে অভিযোগ, সেই অভিযোগ আরেক মানে গোত্রের লোক, বনী ইসরায়েলের আরেকটি গোত্রের লোকের উপর আপতিত হলো। ফলে যেই ব্যক্তি নিহত হলেন আর যার উপর এই হত্যার দায় চাপানো হলো, এই দুটো গোত্র পরস্পরের মুখোমুখি দাঁড়ালো এবং ভয়ানক একটা যুদ্ধ মানে বেঁধে যাওয়ার উপক্রম হলো। এবং আরবে ঠিক ওই সময়টাতে যুদ্ধটা কত ভয়ানক ছিল, অর্থাৎ এটা ছিল আজ থেকে 3300 বছর আগে। আজ থেকে 3300 বছর আগে এই পৃথিবীতে মুসা আলাইহিস সালামের যে আবির্ভাব, বেশি দিন না, আজ থেকে 3300 বছর আগে। তো সেই যে ঝগড়াঝাটি উপক্রম হলো, তখন বিষয়টি মানে উভয় গোত্রের লোকজন আপোষ এবং মীমাংসার জন্য সেই আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালামের নিকট এলেন। এখানে অভিযোগ হলো যে সমস্যা হলো যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি বেশ পরিচিত ব্যক্তি এবং তিনি অস্বীকার করলেন যে এই মানুষটির সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না, তাকে হত্যা করার কোনো কারণ ছিল না, বরং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, তার সঙ্গে আমার কোনো লেনদেন ছিল না। এবং সব মানুষ সাক্ষ্য দিল ঘটনা সত্য। আর যিনি এই মৃত ব্যক্তির, ধনী ব্যক্তির ওয়ারিশ, তিনি ছিলেন তার ভাতিজা। তার ভাতিজা হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো যে আমি নিজে আমার চাচার লাশ এই লোকের সীমানায় পেয়েছি। তো কাজে সে ছাড়া এখানে আর কে হত্যা করবে?
অন্য কোনো লোক নেই। বিষয়টা এত জটিল আকার ধারণ করলো যে হযরত মুসা তিনি আল্লাহর সাহায্য চাইলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে একটি যাকে বলা হয় উপলক্ষ দিলেন, যে বর্ণনা করে দিলেন এইরকম এরকম একটা গরু বা গাভী সংগ্রহ করো, তারপর সেই গাভীটা তুমি জবাহ করো আল্লাহর নামে, তারপর মৃত বা জবাইকৃত গাভীর যে গোশত ওই মৃত ব্যক্তির শরীর স্পর্শ করো, সে খুব অল্প সময়ের জন্যে সেই যাকে বলা হয় প্রাণ প্রাপ্ত হবে, জীবিত হবে। তারপর তাকে কে হত্যা করেছে সেটা সাক্ষ্য দিয়ে সে আবার মারা যাবে। তাই হলো, এবং সে মৃত ব্যক্তি সাক্ষ্য দিল যে না, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি তাকে হত্যা করেননি, সম্পত্তির লোভে তার যে ভাতিজা তিনি হত্যা করে মূলত দায় চাপানোর চেষ্টা করেছেন সেই প্রতিবেশীর উপর। এই হলো সংক্ষেপে কাহিনী। তো এটাকে নিয়ে বাকারা যে বা গরুর এই যে নামে যে সূরাটি এটি এসছে, কিন্তু এর সঙ্গে পুরো যে কাহিনী, পুরো যে কোরআনের হিকমা অনেক বড়। এখানে আরো অনেক অনেক কাহিনী এসেছে। তো এই কাহিনীগুলোর মধ্যে আপনি বা আমি যে জিনিসগুলো আমরা এখান থেকে পেতে পারি সেটি হলো যে আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি বা যা কিছু বিশ্বাস করি, এটা অনেক সময় সত্য নয়। যা নিয়ে বিবাদ করি, বিসংবাদ করি, তা আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। এক। দুই নম্বর হলো কোনো সত্য উদ্ঘাটন করার জন্যে প্রজ্ঞা, মেধা, যোগ্যতা যেভাবে লাগে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু বিষয় রয়েছে। বিচার বিশ্লেষণ করার জন্য আরও আপার লেভেলের ইলম লাগে। সেই আপার লেভেলের হিকমা যদি না থাকে আপনি প্রকৃত সত্য কখনো জানতে পারবেন না, এবং সেই হিকমার জন্যই আপনাকে বিশ্বাসী হতে হবে এবং আল্লাহর প্রতি নির্ভর করতে হবে। জ্ঞানের বড়াই করা বা আমাদের সমাজে যে শরীয়ত রয়েছে সেই শরীয়তের যাকে বলা হয় নিয়ম কানুন অনুযায়ী, কাস্টম অনুযায়ী, প্রথা অনুযায়ী আপনি সব কিছু মীমাংসা করবেন, এটা সবসময় যে সত্য হবে, ন্যায় হবে, এটা ঠিক নয়। এটাই এই সূরার মাধ্যমে বোঝানো হয়েছে। এখানে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা চলে এসেছে। হযরত মুসা আলাইহিস সালামের জমানা, তার কর্মকাণ্ড, তার যে গোত্র বনি ইসরাইল জাতির চরিত্র, এবং একটা জাতির চরিত্র এবং বৈশিষ্ট্যের কারণে তাদের জীবনে কি সুফল আসে, কি দুর্ভোগ আসে, কি দুর্দশা আসে, এই পবিত্র সূরাটির মাধ্যমে আপনারা সেই জিনিসগুলো বুঝতে পারবেন। আর কি বুঝতে পারবেন সেটি হলো যে ওই সময়টিতে রাজনৈতিক অবস্থা কেমন ছিল। জাজিরাতুল আরব নয়, কেবল মাত্র যে আমরা সাব সাহারা বলি, এর বাইরে উত্তর আফ্রিকা, অর্থাৎ আজকের যে মিশর, লিবিয়া, আবেশিনিয়া, এই অঞ্চলের যে রাজনীতি, এই অঞ্চলের কৃষি, এই অঞ্চলে মানুষের প্রয়োজন, এবং আজ থেকে ৩৩০০ বছর আগে ওই অঞ্চলের মানুষের যে মন মানসিকতা, আপনি যদি এই সূরাটি ভালো মতো গবেষণা করেন আপনি খুব সহজে বুঝতে পারবেন। এটা আপনার বিজ্ঞানের যে যুক্তি এবং তর্ক, ইতিহাসের যে তথ্য এবং উপাত্ত, এবং আপনার মনোমস্তিষ্কের চিন্তার যে জগৎ, সেই জগতে খুলে দিবে। এবং আপনি যদি ধ্যান করেন, গভীরভাবে চিন্তা করেন, তাহলে আপনি এই পবিত্র সূরাটির মাধ্যমে আপনার জীবনের অনেকগুলো দিক এবং নির্দেশনা পেয়ে যাবেন। সূরাটি মাঝে মাঝে পড়বেন, যে আয়াতগুলো পড়তে পড়তে বারবার ভালো লাগবে সেই আয়াতগুলো আপনি পড়বেন। যেমন আমি যেটা পড়ি, যে অংশটি পড়ি বেশ লম্বা, আমি সেখান থেকে একটু আমার সাধ্যমতো আপনাকে তেলাওয়াত করে শোনাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ আখাযনা মিসাকাকুম
লা তাসফিকুনা দিমাআকুম ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى فادعوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। এই যে যতটুকু তেলাওয়াত করলাম এটা অনেক লম্বা সূরা এবং এর অনেক অংশই আমার মুখস্থ। তো হয়তো আপনারা এই দীর্ঘ সময় তেলাওয়াত শুনতে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে বা বিরক্ত হতে পারে, এই জন্য এখানেই শেষ করলাম।